আমাদের গত এপিসোডে আমরা দেখলাম যে আহ, আফ্রিকার থেকে প্রব্রজনের সম্ভাব্য কারণ কি কি হতে পারে। তো আমি আজকের এই এপিসোডে আমার পরবর্তী প্রশ্নে আমি যাচ্ছি। আফ্রিকার থেকে যে আপনি যে প্রব্রজনের কারণ তো বললেন, কিছু কিছু সম্ভাব্য কারণ কি কি হতে পারে। তো এই বহিঃপ্রব্রজনটা মূলত কোন কোন পথে, আপনি কিছুটা বলেছেন কোন কোন পথে ঘটেছে, এবং আমাদের জিনোমে তার প্রভাবটা কিভাবে দেখতে পাওয়া যায়, যেটা জিনোমিক্স নিয়ে যে কথাটা হচ্ছিল, সেই প্রভাবটা কিভাবে আমরা দেখতে পাই, যে এই যে প্রব্রজনের প্রভাবটা কীরকম এসছে। প্রব্রজনের প্রভাব প্রভাব বলতে গেলে সেটা খাদ্যাভ্যাসের কথা বলতে হবে নাকি না, বা আমাদের ফিজিক বা আমাদের ফিজিক্যাল ট্রেটগুলো কিভাবে হয়েছে সেটার কথা বলতে হবে? সেটা মানে সব রকম প্রভাবই বলতে পারি, খাদ্যাভ্যাস থেকে আরম্ভ করে ফিজিক। মূলত প্রব্রজন বলতে তো ফিজিকটা সব থেকে আগে বোঝায়, তারপর তো খাদ্যাভ্যাসটা তারপরে আসে। এক এক নম্বর যে জিনিসটা হচ্ছে সেটা খুব ক্লিয়ারলি বোঝা যায়, সেটা হলো চামড়ার রং। আচ্ছা। চামড়ার রংটা একটু চেঞ্জ হয়ে যায়। কী করে, কেন? কারণ আফ্রিকা এমন একটা জায়গা যেটা একদম ইকুইটোরিয়াল লাইনের কাছাকাছি, ঠিক আছে? তো সেখানে আলট্রাভায়োলেট রের অভাব নেই, প্রচুর পরিমাণে আলট্রাভায়োলেট রে আছে, এবং দিস আলট্রাভায়োলেট রের খুব দরকার আমাদের টু প্রডিউস ভিটামিন ডি, ঠিক আছে? এখন যেহেতু আমরা হাইয়ার ল্যাটিটিউডে যাচ্ছি, সেখানে সানরে স্ল্যান্ট হয়ে যাচ্ছে, ইনক্লাইন্ড হয়ে যাচ্ছে, ইউভি রে কমে যাচ্ছে। তো ইউভি রে কমে যাওয়ার ফলে কি হচ্ছে, আমাদের গায়ের রঙের ধীরে ধীরে ফর্সা হতে আরম্ভ করলো। মানে মানে ফর্সা হওয়ার মানে কি, পিগমেন্টেশনটা কমে যায়। আফ্রিকাতে পিগমেন্টেশনটা ন্যাচারালি প্রচুর থাকতো, কারণ পিগমেন্ট যে হার্মফুল ইয়েটা আছে আলট্রাভায়োলেট রের, সেইটাকে আটকানোর জন্য পিগমেন্টেশনের দরকার, মেলানিনটা দরকার। আর যখন সেটা স্কেয়ারসিটি হয়ে যায়, ইউভি রে যদি স্কেয়ারসিটি হয়, তখন ন্যাচারাল সিলেকশনে সেই চেঞ্জটা অটোমেটিক্যালি চলে আসছে। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট ব্যাপার দেখা যাচ্ছে, যারা সমুদ্রের অঞ্চলে ছিল, সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে ছিল, তারা সামুদ্রিক মাছ খেয়ে মানে তারা চলতে পারছিল। সামুদ্রিক মাছের মধ্যে এমনিতেই প্রচুর ভিটামিন ডি থাকে, ফলে দে কুড এট লিস্ট এবল টু রিটেইন দেয়ার স্কিন পিগমেন্টস। এটা একটা ফ্যাক্টর দেখা যাচ্ছে। তো যারা ইনল্যান্ডে চলে যায়, সেটা কিছু ভেতরে যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হতে থাকে, তো সেটাকে কাউন্টার করার জন্য ওদের স্কিনটা ফর্সা হয়ে যায়, ঠিক আছে? সো দিস ইজ অ্যান অ্যাডাপ্টেড ট্রেট। অনেকে আবার কি হয়, যারা অনেক ফর্সা মানুষ আছে, তারা আবার রৌদ্রে অনেক দিন ঘোরাফেরা করলে কিন্তু আবার ব্যাক টু দ্যাট ট্রেট ঘুরে যায়, স্কিন আবার অ্যাডাপ্টেশন শুরু হয়ে যায়। দিস ওয়াজ মানে এগুলো আমাদের জিনের মধ্যে চলে এসছে, ফাংশনালিটিটা। আমরা যদি ন্যাচারালি সানটাকে অ্যাভয়েড করি, তা উই ক্যান রিটেইন দ্য ফেয়ারনেস। আর সান যেই এক্সপোজারে চলে যায়, আবার সেই আফ্রিকান ক্যারেক্টারিস্টিকটা ঘুরে আসে। অনেকে আবার সেই ক্যারেক্টারিস্টিক্সটা নষ্ট হয়ে যায়, তাদের স্কিন ট্যানিং হয়ে স্কিন ক্যান্সার হয়ে যায়। সো দিস ইজ ওয়ান ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। খাদ্যাভ্যাসের তেমন কোনো পরিবর্তন তখনও হয়নি, এগুলো সব বেসিক্যালি হান্টার গ্যাদারারই ছিল। আর পরবর্তী কালে সেটা আফ্রিকা থেকে বেরিয়ে আসার জন্য হয়নি, সেটা হলফ করে বলা যায়। আর যেটা ইম্পর্টেন্ট হয়েছিল, ইম্পর্টেন্ট আবিষ্কার বা যেগুলোই হোক, সেগুলো ক্লাইমেট অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, এবং এগ্রিকালচারের ইনভেনশন সেটা অনেক পরে হয়েছিল, নিওলিথিক যুগের সময়, আজ থেকে 10,000 বছর আগে। ল্যাঙ্গুয়েজের বিকাশ, সেগুলো সেগুলো হ্যাঁ হতে পারে, কিন্তু আফ্রিকায় এগ্রিকালচার প্রচুর আগে হয়নি। হয়েছে এই ইয়েতে অ্যানাতোলিয়া, আজকের বলে টার্কি, ওই অঞ্চলে, বা ফার্টাইল ক্রিসেন্ট বলে যে জায়গায় আগেকার দিনে, সেই জায়গাটাতে
এখন শুরু হয়েছে। সেই প্রযোজনের জায়গা থেকে আমি আসলে মূলত আমাদের আলোচনাটা আস্তে আস্তে আপনার সঙ্গে ইয়েটা আমরা ভারতীয় উপমহাদেশে আমরা মোটামুটি এসে প্রযোজনটা কিভাবে হলো বা কোথা থেকে হয়েছে সেরকম সেটাই এখন আপনার কাছে আমি জানতে চাইছি আচ্ছা, এই বিষয়টা নিয়ে। তো যারা এটা ধারণা জেনেটিসিস্টরা এটা বলছেন আর কি, যেটা আপনি প্রথমে কিছুটা ভারতের ইয়ে কথা বলেছিলেন যে এম এবং আর ইয়েটা সেটাই মানে আস্তে আস্তে আমরা একটু ভারতে চলে আসি। সেটা আমি আরেকটু অন্য ইয়েতে বলবো। আচ্ছা। তো প্রথমে যারা আফ্রিকা থেকে সাকসেসফুল মাইগ্রেশন যেটা হয়েছিল, আমি প্রথমে 1,20,000 বছর যেটা সাকসেসফুল ছিল না, হুম, 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 হুম। পরের যেটা মাইগ্রেশন 70 সেটা তো 80 আপনি বললেন সেটার পরে আর ইয়ে পাওয়া যায়নি পাওয়া যায় পাওয়া যায় ওই লিনিয়েজটা এখন আর আমাদের মধ্যে নেই। তো 60-70 হাজার বছর আগে যারা আফ্রিকা থেকে বেরিয়েছিল, জেনেটিস্টরা বলছেন যে এটা অনেক বেশি সংখ্যা ছিল না, 150 থেকে 200 জন, আচ্ছা, এরকম একটা দল এই প্রথম বেরিয়েছিল। একদম ছোট দল। হ্যাঁ, দ্যাট টু থ্রু দি রেড সি মাউথ। এই জায়গাটা একদম ছোট হয়ে গেছিল, এই 11 কিলোমিটারের মতো এসেছিল, আচ্ছা, উইথ আইল্যান্ড হপস। হুম, হ্যাঁ, অনেকগুলো ছোট ছোট দ্বীপও ছিল, হুম, যার ফলে তোরা হয়তো র্যাফট ফ্যাট বা ওই ধরনের কোনো একটা জিনিস দিয়ে ওরা একটার পর একটা করে করে হুম, পেরিয়ে গেছে। পেরিয়ে ইয়েমেনে চলে এসে, হুম, ইয়েমেনে চলে এসে একটা পার্সেন্টেজ ওখানে থেকে যায়, আরেকটা অংশ উপকূল ধরে ঘেসে ঘেসে হুম, ইন্ডিয়াতে আসে অ্যারাউন্ড 55 to 60,000 ইয়ার্স। আচ্ছা, এরাই আমরা ওই যে আগে দেখেছি হুম। যে হ্যাপ্লোগ্রুপ সি যারা হ্যাঁ, অস্ট্রেলিয়া গেছিল, হুম। এভিডেন্স আছে অস্ট্রেলিয়াতে এরা 60,000 বছর, 55 থেকে 60,000 বছর আগে নাকি মানুষ পৌঁছে গেছিল। আচ্ছা, হ্যাঁ, তো এটা হয়েছিল, এটাকে বলে সাউদার্ন কোস্টাল থিওরি রুট, হুম, সাউদার্ন কোস্টাল থিওরি মানে কোস্টাল রুট থিওরি, হুম, মানে দক্ষিণ প্রান্তে উপকূল অঞ্চল হয়ে হয়ে এদের প্রব্রজন হয়েছিল। এরাই প্রথম ভারতীয়, আচ্ছা, এরাই এদেরকে এনশিয়েন্ট ইন্ডিয়ান হান্টার গ্যাদারার বলা হয়। আচ্ছা, মডেল হিসাবে বলা যাবে যে আন্দামানের অঙ্গে জারোয়া, হুম, লিটল আন্দামানি আমি বলবো না, কারণ তাদের সঙ্গে আবার সাউথ ইস্ট এশিয়ার অনেক মিল আছে। আচ্ছা, অঙ্গে জারোয়ার সঙ্গে কিন্তু মেইনল্যান্ডের মিল নেই, কিন্তু তারা ওই সময়টাতেই প্রায় সঙ্গে সঙ্গেই ওই 50,000 ইয়ার্সের মতো তারা ওই সময় এসেছিল। দে আর দ্য মডেলস। আচ্ছা, তাদেরকে বলা হয় অ্যানসেস্ট্রাল সাউথ ইন্ডিয়ান, AASI। এটা মনে রাখতে হবে। এই অঙ্গে যাওয়া। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। AASI সবচেয়ে পুরনো। তারপরে যে অংশটা থেকে গেছিল ইয়েমেনে, অ্যারাবিয়ান পেনিনসুলায়, দে হ্যাড টু ওয়েট ফর অ্যানাদার ইন্টারস্টেডিয়াল পিরিয়ড। এবং ইন্টারস্টেডিয়াল পিরিয়ডগুলো এই হিমযুগের মধ্যে একটা ছোট ছোট 1,000, 2,000, 3,000 বছরের একটা ওয়ার্ম পিরিয়ড আসতো। আচ্ছা, ইন্টারগ্লেশিয়াল 12 থেকে 15,000 বছরের হয়, হুম, আর ইন্টারস্টেডিয়াল হয় 1,000 থেকে 4,000 বছর, আচ্ছা, এরকম সময়। দে হ্যাড টু ওয়েট ফর দ্যাট, তারা হয়তো ওয়েট করেছিল। ওই সময়টাতে অ্যারাবিয়ান পেনিনসুলাতে একটা গ্রিন করিডোর তৈরি হয়, আচ্ছা, যার ফলে দে ক্যান মুভ নর্থওয়ার্ড। এরা কোস্টাল, সাউথ কোস্টাল, এরা নর্থে মুভ করে লেভান্তের দিকে বা ফার্টাইল ক্রেসেন্টে চলে যায়, হুম, সেখান থেকে আরেকটা ভাগ হয়ে কেউ ইউরোপে চলে যায়, কেউ সেন্ট্রাল এশিয়া হয়ে ইন্ডিয়াতে চলে আসে। আচ্ছা, এইরকমই একটা মেজর মাইগ্রেশন তারপরে হয়েছিল অ্যারাউন্ড 8 to 9,000 ইয়ার্স আগে। আচ্ছা, এরা খুব সম্ভবত ইরানিয়া জ্যাগ্রোস মাউন্টেন যেগুলো জায়গা আছে, সেই জায়গাতে এরা থাকতো পশুপালক হিসাবে। আচ্ছা, এরা তখন কৃষিকাজ জানতো না, ততক্ষণে কিন্তু ফার্টাইল ক্রেসেন্টে বা অ্যানাতোলিয়ায় কৃষি শুরু হয়ে গেছে, কিন্তু এরা জানতো না। আচ্ছা, এরা কিন্তু ওই সময়টা থেকে ভাগ হয়ে হুম, রিসেন্ট গত বছরে একটা পেপার বেরিয়েছে, সেখানে এই যে একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার হয়েছে যে ভারতে এই যে ইরানিয়ান হার্ডাররা, হুম, পশুপালকরা পূব দিকে যখন ভারতে চলে আসে, তারা ইন্ডিয়াতে এসে যে পুরনো হান্টার গ্যাদারাররা অলরেডি ছিল তাদের সঙ্গে মিক্সিং হয়ে যায়। আচ্ছা, মিক্সিং হয়ে একটা জাতের সৃষ্টি হয়, সেটাকে বলে ASI, আচ্ছা, অ্যানসেস্ট্রাল সাউথ ইন্ডিয়ান। আচ্ছা, অনেক জায়গায় পাওয়া যাবে অ্যানসেস্ট্রাল সাউথ ইন্ডিয়ান, অনেক জায়গায় মিস ইনফরমেশন ভাবে এটাকে তুলে ধরা হচ্ছে। আচ্ছা, এই গত বছরই একটা খুব ভালো পেপার গবেষণা বেরিয়ে, মানে গ্রাউন্ড ব্রেকিং একটা গবেষণা, সেটা
সেটা কোথা থেকে? 364টা এনশিয়েন্ট ডিএনএ নিয়ে হয়েছিল। আচ্ছা। আচ্ছা, হোয়াট ইজ এনশিয়েন্ট ডিএনএ? এনশিয়েন্ট ডিএনএ হচ্ছে পুরনো কঙ্কাল হুম, বের করে হুম, তার থেকে খুব সম্ভবত পেট্রাস বোন বলে একটা জায়গা আছে, আচ্ছা, কানের মধ্যে একটা ছোট্ট বোন, এই বোন থেকে এরা খুব মানে সাবধানে নিতে হয়, খুব অনেকগুলো কেয়ার করে এটা নিতে হয়। পেট্রাস বোনটা এমন এক জায়গা যে জায়গাটা থেকে অনেক ডিএনএ পাওয়া যায়। আচ্ছা, সো দে কুড এবল টু সিকোয়েন্স দ্য ডিএনএ। হুম, তার থেকে যে ডাটা এসছে তাতে এই তথ্যগুলো বেরিয়ে আসছে হুম, যে এএসআই মানে কি, আগের এএসআই আর এই হান্টার গ্যাদার ইরানিয়ান হার্ডাররা হুম, 8,000 বছর আগে যে হুম। ইন্ডাস ভ্যালিতে চলে আসে, হুম, সেখানে এদের নিশ্চার হয়, আচ্ছা, এএসআই হয়। এরা ইন্ডিয়াতে ইন্ডিপেন্ডেন্টলি এগ্রিকালচারাল সৃষ্টি করে, আচ্ছা। এক্সপানশন করে, ইন্ডিয়াতে এগ্রিকালচারাল ইয়েটা ওদেরকে দিয়ে শুরু। ওদেরকে দিয়েই শুরু হয়, এদেরকে দিয়ে শুরু, ইন্ডিপেন্ডেন্টলি শুরু হয়। হ্যাঁ, হুইট অ্যান্ড বার্লি, হুম, তো রাইস তখনও আসেনি, আচ্ছা, হুইট অ্যান্ড বার্লি হয়। এরাই হয়তো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের স্রষ্টা। আচ্ছা। এখান থেকে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন কখন হবে? সারপ্লাস থাকলে হবে, সারপ্লাস থাকলে হবে অবশ্যই। তো এগ্রিকালচার হবে, স্টোরের ফেসিলিটি আসছে, হুম, সারা বছর হয়তো স্টোর করার ফেসিলিটি, চিন্তা আসছে যে ঠিক আছে স্টোর করব, হুম। তো সামবডি এলস ইজ গুড, এই চিন্তার ব্যাপারটা আসছে। সেটাই একটা ম্যানেজমেন্ট যখন চলে আসবে, হ্যাঁ। একটা মানে এই যে লাইফের মধ্যে একটা ম্যানেজমেন্ট চলে আসলে একটা সিভিলাইজেশন আসছে। এই শুরু হলো, সারপ্লাস থেকে কিন্তু জন্ম হলো সিভিলাইজেশনটা কিভাবে হবে। তো ওই জায়গাটা থেকে একটা জিনিস আসে যে এএসআই উৎপত্তি খুব বেশি হলে 9,000 বছর ভারতে, কারণ ইরানিয়ান এই হার্ডারদের একটা বেশ ভালো রকম অ্যানসেস্ট্রিটা আছে। আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত এই যে এবং এদেরকে হ্যাপ্লোগ্রুপ দিয়েই এম, বলা হচ্ছে যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনটা এদেরকে দিয়েই শুরু হয়। হ্যাঁ একে দিয়েই শুরু হয়। এটা এটা মানে সিকোয়েন্স দিয়ে, ক্রোনোলজিক্যাল এভিডেন্স দিয়ে এটাই বোঝা যাচ্ছে যে এরাই শুরু করেছিল, কারণ তখনও স্টেপ অ্যানসেস্ট্রি আসেনি পপুলেশনে। এটাও গত বছরে যে রাখি গাড়ির ডিএনএ, যেটা এনশিয়েন্ট ডিএনএ দিয়ে যেটা বেরিয়েছে, তাতে কি বলা হচ্ছে? হুম, তাতে বলছে যে এই মহিলার হুম, বয়স ছিল 4300 বছর আগে, হুম, 1, 2 এই মহিলার এনসেস্ট্রিতে স্টেপ হুম, কম্পোনেন্ট পাওয়া যায়নি, হুম, 3 হুম, এর প্রচুর পরিমাণে ইরানিয়ান হার্ডারের এনসেস্ট্রি পেয়েছে, হুম, আর এনশিয়েন্ট হান্টার গ্যাদারার পেয়েছে। হুম, এই দুটো কম্পোনেন্ট মিলেই কিন্তু এএসআই হয়, হুম, এবং তাদের এই মহিলার সঙ্গে, এই জিনোমের সঙ্গে আজকালকার যুগে নীলগিরি অঞ্চলের একটা ট্রাইব আছে পানিয়া, আচ্ছা, এদের পুরোপুরি মিলটা পাওয়া গেছে। আচ্ছা, এই পানিয়া হচ্ছে দ্রাবিড় ভাষাগোষ্ঠীর মানুষ। এই যে ইরানিয়ান হার্ডাররা এসেছিল না, হুম, হুম, এই হার্ডাররার কিন্তু এরাই হয়তো দ্রাবিড় ভাষার প্রচলনটা করেছে। আচ্ছা, ঠিক আছে, তারপরে যেটা এই দুটো মাইগ্রেশনাল ওয়েভের পরে যেটা থার্ড কম্পোনেন্ট আসে, সেটা হচ্ছে স্টেপ পিপল, স্টেপ পাস্টোরালিস। হুম, স্টেপ পাস্টোরালিসটা ওই পন্টিক কাস্পিয়ান স্টেপ থেকে এসেছিল, মানে ভূমধ্য ব্ল্যাক সি আর কাস্পিয়ান সির মধ্যে ইউক্রেনের মতো জায়গা, আচ্ছা, সেখানে একটা সভ্যতা বিকশিত হয়েছিল, সেটাকে বলে আচ্ছা, ইয়ামনায়া সিভিলাইজেশন। তারা মূলত পাস্টোরালিস্টই ছিল, তবে তারা ব্রোঞ্জের ব্যবহারটা ভালো জানত। আচ্ছা, ওয়ারিয়ার্স, হুম, চাকা আবিষ্কার করেছিল, হুম, ঘোড়াকে পোষ মানিয়েছিল হুম, পরবর্তী সময়ে। ইয়ামনায়া পিপলরা হয়তো করেনি, কিন্তু তার পরের যে সিভিলাইজেশন, সেগুলোতে দেখা যায় এক্সটেন্সিভলি ওয়াগন ইউজ হয়েছিল। আচ্ছা, সেই ওয়াগন ওয়াজ ড্রন বাই হর্সেস, 2-3টে হর্স লাগিয়ে ওয়াগনে থাকতো, এবং ওয়াগনটাই ওদের ঘর ছিল। আচ্ছা, ঠিক আছে, এই হর্স, স্টেপ লেন্থ হুম, আর ওয়াগন, হুম, এই সবগুলো মিলিয়ে একটা জিনিস করছে, দে কুড মুভ থ্রু আউট দ্য ল্যান্ডস্কেপ মাচ মোর স্পিডিয়ার দেন এনিবডি এলস। আচ্ছা, হুম, ওই সময় আর কোনো কেউ এতটা স্পিডে Advance, হ্যাঁ, মুভ করতে পারতো না, করতে পারতো না। বাট দে কুড ডু দ্যাট। আচ্ছা, হয়তো সেই সময় শুরু হয়েছিল, কিন্তু তৃণভূমিতে কি হয়, হুম, আইদার স্টার্চ ফুড হবে, হুম, আর না হলে ম্যামথ হুম, মেরে হুম। বা ওই ধরনের কিছু একটা করে। তো ম্যামথ তখনকার দিনে আর ছিল না, এই আমনায়ার সময় আর ম্যামথ ছিল না, তার আগে ছিল। তো মিল্ক কনজামশনটা
একটা মারাত্মক মানে পজিটিভ ট্রেটের মধ্যে পড়ে যায়। আচ্ছা। কারণ খাওয়া দাওয়ার একটা বিশাল অভাব ছিল, হুম। আনলাইক ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। এখানে তো সবসময় একটা মনসুনের প্রভাব ছিল, সবসময় গ্রিনারি ছিল, সব হান্টিং ছিল, স্টার্চ ফুডের অভাব ছিল না। কিন্তু ওই জায়গাটা থেকে সেই রকম ছিল না, ফলে সিভিলাইজেশনের একটা মানে ইন্ডিয়াতে আমরা দেখতে পাই যে নর্থ ইন্ডিয়াতে যে মিল্ক কনজাম্পশনের ব্যাপারটা, সেটা কি ওই ইয়ের থেকেই? ডেফিনেটলি ওইখান থেকেই আসে। ওই স্টেপ পিপুলদের থ্রুতেই এসছে ওই জিনটা। আচ্ছা। যাদের আছে তারা ওই স্টেপ পিপুল থেকেই পেয়েছে। আরও বলবো, এই যে রাখি গাড়ির যে ডিএনএটা, এতদিন তো বলা হচ্ছিল যে হরপ্পা সিভিলাইজেশনে এই স্টেপ পিপুলরাও ইনভলভড, তারাও হয়তো, কিন্তু পরিষ্কার হচ্ছিল না এটা কখন এসেছিল, কখন কী হয়েছিল। এখন এটা প্রমাণ হয়ে গেল যে অ্যাটলিস্ট 4300 ইয়ার্সের আগে এরা আসেনি। আসেনি। তাহলে আধুনিক ভারতের হুম। হাইয়ার কাস্টের মধ্যে এত হাই স্টেপ এনসেস্টি করতে গেল, হোয়ারেজ হুম। স্টেপল্যান্ডে কিন্তু সাউথ এশিয়ান এনসেস্টি নেই। হুম। সো এটা প্রমাণ করা হয় যে স্টেপ পিপুল হ্যাভ মুভড হিয়ার। হুম। অ্যাট দি সেম টাইম এই গবেষণাপত্রটা এটাও দেখিয়েছে যে এই ইয়ামনায়া সিভিলাইজেশন থেকে একটা পার্ট উরাল অঞ্চল থেকে ইন্ডিয়াতে আসে, হুম। আর একটা পার্ট ওয়েস্টে চলে যায়। আচ্ছা। এবং এই দুটো জায়গাতেই কিন্তু একই রকম ক্যারেক্টারিস্টিক। এরা লুটবাজি করতো, হুম। ব্রোঞ্জের আর্সেনালস দিয়ে এরা ঘায়াল করে দিত, ফার্মারদের একদম জ্বালিয়ে লুটপাট করে নিত। হুম। তারা তো ফার্মিং জানতো না, হুম। তারা পশুপালন ছিল আর যুদ্ধবাজ ছিল, ঘোড়ার উপর চড়ে হুম। যুদ্ধটা করতে পারত। তো এই দুটো জায়গাতে সমান্তরালভাবে ইন্ডো ইউরোপিয়ান ভাষার প্রসার করেছে। আচ্ছা। ইন্ডিয়াতে যেরকম করেছে, হুম। ইউরোপেও, ওয়েস্টার্ন ইউরোপে বা সেন্ট্রাল ইউরোপেও একই রকমভাবে করেছে। এটা কয়েকটা সিভিলাইজেশনের পার্টে দেখা যায়। ওয়েস্ট ইউরোপে কয়েকটা জায়গায় দেখা যায়, যেমন কোর্ডেড ওয়্যার সিভিলাইজেশনস, বেল বিকার সিভিলাইজেশনস। বেল বিকারটা একটা মজার ব্যাপার আছে যে জিন ফ্লো করেছে, মানে মানুষও ফ্লো করেছে, আবার ওই দিকের মানুষ সেটাকে অ্যাডপ্টও করে নিয়েছে আচ্ছা। উইদাউট এনি জিন ফ্লো। হুম। যেমন স্পেনে হুম। বেল বিকারের আছে, বা ফ্রান্সে বেল বিকার আছে, কিন্তু সেটাতে স্টেপ এনসেস্টি কম। আচ্ছা। হোয়ারেজ ইংল্যান্ড, আরও একটু যদি পূব দিকে আসি, জার্মানি বা ওইসব জায়গাতে, হুম। এখানে পুরোপুরি স্টেপ এনসেস্টির মানুষ বেল বিকারের। বেল বিকার মানে বিকার টাইপের পাত্র, পাত্র, হ্যাঁ। ওই ধরনের পাত্র ছিল, হুম। ওই দিয়ে তারা ড্রিঙ্ক করতো, ওই দিয়ে তারা জল যাই করতো, বাট দ্যাট ওয়াজ ভেরি ক্যারেক্টারিস্টিক অফ দ্যাট সিভিলাইজেশন। তো ফলে ওইটা থেকে দেখা যায় যে ইউরোপে যেভাবে প্রসার হয়েছে, ইন্ডিয়াতেও সেই একইভাবে ওরা প্রসার করেছে। আচ্ছা। ইন্ডিয়াতে একটা ক্যারেক্টারিস্টিক এসছে যে ইন্ডিয়াতে এসে এরা, ইন্ডিয়ার একটু ইয়েটা ভিন্ন, তো হুম। ক্লাইমেটটা একটু অন্যরকম, হুম। মনসুন ডমিনেটেড। এখানে একটা কাল্ট ড্রিঙ্ক, ঋগ্বেদে একটা কাল্ট ড্রিঙ্কের কথা আছে, সোমা। হুম। একজন আর্কিওলজিস্ট, রাশিয়ান, উনি 36 বছর এই তুর্কমেনিস্তানের একটা মরুভূমিতে রিসার্চ করে কাটিয়ে দিয়েছে, আচ্ছা। টু এক্সকেভেট সিভিলাইজেশন। ওটাকে বলে ব্ল্যাক স্যান্ডের মরুভূমি। হুম। তো সেখানে তিনি একটা আবিষ্কার করেন সিভিলাইজেশনের, সেটা হচ্ছে গনুর বলে একটা জায়গা। এটা সেই সময়টাতে হরপ্পান সিভিলাইজেশনের সময় একটা সভ্যতা ছিল, এটাকে বলে ব্যাকট্রিয়া মার্জিয়ানা, আচ্ছা। BMAC আর্কিওলজিক্যাল কমপ্লেক্স। ওই জায়গাতে চুলো পাওয়া গেছে, চুলো মন্দির পাওয়া গেছে, হর্স স্যাক্রিফাইসের ইয়েটা পাওয়া গেছে, উনি বের করেছেন। হুম। আমার কাছে ছবিও আছে সেগুলো। তো এইটাতে জরোয়াস্ট্রিয়ান যে রিলিজিয়ানের যে কালচারটা, সেই কালচারের সঙ্গে আর সোমা ইনগ্রেডিয়েন্টগুলো কী ছিল, উনি বলছেন যে একটা জায়গায় উনি দাবি করছেন যে সোমা ড্রিঙ্ক ওয়াজ মেড অফ 3 কম্পোনেন্টস। আচ্ছা। এর মধ্যে কী থাকতো, এফেড্রা বলে একটা ইয়ে থাকতো। এই এফেড্রা একটা ছোটো ছোটো গাছ, এত 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 বড়ো বড়ো, এতটুকু বড়ো বড়ো গাছ হয়। এই গাছগুলো খুব ড্রাই অ্যান্ড হাই ল্যান্ডে হয়, আচ্ছা। পাহাড়ি অঞ্চলে হয়।
আজকালও এই মুলতান বা ওইসব যে এলাকায় এই গাছটা পাওয়া যায়, এতে তারা জলের মধ্যে ফুটিয়ে এক ধরনের পিঙ্ক ড্রিঙ্ক হয়, ওরা ওটা এখনো খায়। তো এক ধরনের টিংলিং সেন্সেশন, আর একটু অন্যরকম একটা সেন্সেশন হয়। তো ইট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট। ক্যানাবিস ছিল, আর এফেড্রা, ক্যানাবিস, এগুলো মিলে জলের মধ্যে ফুটিয়ে ওরা এই ড্রিঙ্কটা বানায়। আচ্ছা তো এই ড্রিঙ্কটা কিন্তু পরবর্তীকালে আর পাওয়া যায় না। ঋগ্বেদের পরে আর এর অস্তিত্ব কোথাও নেই। কেন নেই? কারণ ভারতের মনসুন ডমিনেটেড অঞ্চলে এর কোনো কম্পোনেন্ট পাওয়া যায় না, মানে ক্যানাবিস ছাড়া। ক্যানাবিসটা তো পাওয়া যাচ্ছে, হ্যাঁ। ক্যানাবিস ছাড়া অন্য কিছু আর একটা আছে হলো পপি। পপি, আচ্ছা। পপি ওই আফগানিস্তান বা ওই সব অঞ্চলে পপিও থাকতো ওটাতে। হ্যাঁ, পপিও পপিও থাকতো। থাকতো। পপি, ক্যানাবিস এন্ড এফেড্রা, হুম। ওনার দাবি হচ্ছে এটা। হুম। তো সেটা তো আর ইন্ডিয়াতে পরবর্তী সময়ে হিন্দু ধর্মের বা বিকাশের সময় আর সোমা ড্রিঙ্কের কোনো ব্যাপারটা থাকে না। তো এইসব সব মিলিয়ে একটা জিনিস হচ্ছে যে ইন্ডিয়ার যে পপুলেশন, এনশিয়েন্ট মাইথোলজিতে যে ইন্ডিয়ান মাইথোলজি সোমরস যেটাকে বলা হয়, হ্যাঁ, সেটাই। সেটা সোমা পরবর্তীকালে তো সেটা আর শোনা যায় না। হ্যাঁ, না, শোনা যায় না। শোনা যায় না। এটা ওনার এই যে মানুষটার কথা বলছি, উনি 2018 সালে মারা যান, আচ্ছা 86 বছর বয়সে, এবং ওনার নাম হচ্ছে ভিক্টর সারিয়ানিডি। আচ্ছা এই আফগানিস্তানেই শেষ জীবনটা উনি কাটিয়েছেন। উনি আফগানিস্তানের বেশ সবচেয়ে বড় সিভিলিয়ান ওনাকে দেওয়া এই হয়। রিসার্চটা উনি আপনি বললেন যে তুর্কমেনিস্তানে, এটা তুর্কমেনিস্তানের ডেজার্টে। ডেজার্টে আছে এখনো, সেটা একটা দ্রষ্টব্য জায়গা ওখানে। আচ্ছা এই যে হর্স স্যাক্রিফাইসের ইয়েগুলো, ওইগুলো ওই পট ফট রাখা আছে ওখানে, খুব সুন্দরভাবে এটা। আচ্ছা তো ইন্ডিয়ার ব্যাপারটা কি দেখা যাচ্ছে, তিনটে মেইন মাইগ্রেশন। হুম। ফার্স্ট, সেটা আমরা এনশিয়েন্ট ইন্ডিয়া, ancient- হান্টার গ্যাদারার, হ্যাঁ। যাকে বলে AASI। AASI AASIর সঙ্গে পরবর্তী সময়ে 9000 বছর আগে আরেকটা মাইগ্রেশন হয়েছে, ইরানিয়ান হার্ডার্স। হার্ডার্স, তারা মিলে দুটো মিক্সচার হয়ে ASI হয়েছে। হ্যাঁ। তারপরে হয়েছে কি, স্টেপ স্টেপ পিপলরা। পিপল। স্টেপ পিপলরা মিলে, আর ইরানিয়ান হার্ডার ওই অঞ্চলে হুম। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, ইন্ডাস ভ্যালি এলাকায় একটা পার্টে এই ইরানিয়ান হার্ডার স্টেপরা মিলিয়ে একটা মিক্স পপুলেশন তৈরি হয়। ঠিক আছে? হুম। এইটার সময়কাল হচ্ছে আজকে 3000 থেকে 4000 বছর। আচ্ছা এই মানে সেকেন্ড মিলিয়নিয়াম বিসি বলে, হুম। বিসিই। হুম। ওই সময়টাতে ANI এন্ড ASI দুটো পপুলেশনই সৃষ্টি হুম। হয়েছিল। ANI এর মেইন কম্পোনেন্ট স্টেপ, হুম। ইরানিয়ান হার্ডার। ASI আর আর ইরানিয়ান হার্ডার। ইরানিয়ান হার্ডার। তো একটা ডিফারেন্স আছে। হুম। এই আজকে থেকে 2000 সাল আগ পর্যন্ত মানে এদের মিক্স আপ হয়। আচ্ছা ANI এর খুব একটা ইন্ডিপেন্ডেন্ট অস্তিত্ব কোনো কালেই ছিল না। হুম। তো ANI ASI মিক্স আপ হয়। হুম। মিক্স আপ হওয়ার পরে 2000 আজকে থেকে 2000 সাল আগে পর্যন্ত স্ট্রিক্ট এন্ডোগমি ইন্ডিয়াতে তৈরি হয়। হুম। রুল তৈরি হয়ে যায় যে নিজের জাত ছাড়া বিয়ের কথা চলবে। এন্ডোগমি মানে কি, একই জাতের মধ্যে একই বিয়ে। জাতের মধ্যে। তো ওই যে প্রথাটা চালু হলো, হুম। এই চালু হওয়ার ফলে একটা জিনিস দেখা যাচ্ছে হুম। যে ANI ASI মিক্সচার মডেল, এটা মেইনলি মডেলটা বানিয়েছেন নিক প্যাটারসন বলে একজন ম্যাথমেটিশিয়ান। আচ্ছা। তো ওনার মতে হচ্ছে ইন্ডিয়ার সব পপুলেশনকেই এক্সপ্লেন করা যায় ANI ASI মিক্সিং মডেল। হুম। দুটো ক্ষেত্রে তারা এটা এক্সপ্লেন করতে পারছেন না। হুম। সেই দুটো কারা, একটা হচ্ছে নর্থ ইন্ডিয়ান ব্রাহ্মিনস, হুম। আর একটা হচ্ছে নর্থ ইন্ডিয়ান ভূমিহার্স। আচ্ছা এদের ডেভিয়েশন মারাত্মক বেশি। আচ্ছা কিসের ডেভিয়েশন? মডেল থেকে বেরিয়ে স্টেপ অ্যানসেস্ট্রি অনেক বেশি, আচ্ছা অনেক বেশি স্টেপ অ্যানসেস্ট্রি। বাকিরা যদি 2% হয়, এদের 30% চলে আসে। আচ্ছা সে কবে স্টেপ পিপলরা এসেছিল, অ্যান্ড স্টিল এই হিউজ পার্সেন্টেজ অফ স্টেপ অ্যানসেস্ট্রি এখনো রয়ে গেছে। এই তিনটে স্টেপ মাইগ্রেশনে হওয়ার পরেও অনেক মাইগ্রেশন হয়েছে। আলেকজান্ডারের সঙ্গে গ্রিকরা এসছে, কিন্তু ইন্ডিয়ান ভারতীয় উপমহাদেশের পপুলেশনে তেমন জেনেটিক ওলট পালট আর করতে পারেনি। আচ্ছা সো আগের যে তিনটে মাইগ্রেশন হয়েছে, ওতেই তিনটেই মেইন কম্পোনেন্ট। আচ্ছা তার মধ্যে দেখা যাচ্ছে যারা দ্রাবিড়িয়ান ল্যাঙ্গুয়েজ স্পিকার্স, তাদের মধ্যে ইরানিয়ান হার্ডার আর ASI ASI হান্টার গ্যাদারারের
পার্সেন্টেজ অনেক বেশি, আচ্ছা। স্টেপ এনসিস্টি একদম কম, অনেকের প্রায় নেই। হুম। যেমন পানিয়াদের মধ্যে স্টেপ এনসিস্টি নেই। দ্রাবিড়িয়ানদের দ্রাবিড়িয়ান। মধ্যে। সেম টাইম নর্থ ইন্ডিয়ান হুম। যদি এক্সট্রিম আপার কাস্ট যদি ধরি, তাদের মধ্যে স্টেপ এনসিস্টি প্রচুর বেশি, প্রচুর বেশি। বাট নট সো নেগলিজিবল অ্যান্ড হান্টার গ্যাদারার্স আচ্ছা। আছে 15-20%, 15% হলেও আছে। সো ইট গিভস আস সাম কাইন্ড অফ, ইটস এ মেল্টিং পটের মতো। হুম। এই তিনটে মাইগ্রেশনই মেইনলি ইন্ডিয়ান এখন যত যত পপুলেশন আছে তার মেইন আধার হচ্ছে এই তিনটে ইয়ে। এই প্রসঙ্গে ডেভিড রাইট বলছেন যে দ্য ট্রুথ ইজ দ্যাট দ্য ইন্ডিয়া ইজ কম্পোজড অফ লার্জ নাম্বারস অফ স্মল পপুলেশনস। এটা একটা পপুলেশন না, হুম। অনেকগুলো পপুলেশন, ছোট 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 অনেক পপুলেশন। হুম। এটা হচ্ছে ইন্ডিয়া। অনেক ভেরিয়েশন দেখা যায়, অনেক কমিউনিটির variation। ভেরিয়েশনটা অনেক বেশি। এটাই। অনেক বেশি। কিন্তু আধার তিনটে একই, আচ্ছা। এনশিয়েন্ট হান্টার গ্যাদারার্স বা এএসআই, এএসআই, ইরানিয়ান হার্ডার্স হার্ডার্স আর আর স্টেপ। স্টেপ। এটার আপনি কোনো স্লাইড আপনার সেটার কিছু আছে সেই প্রয়োজনটার কিছু? হ্যাঁ, ওটার তো স্লাইড আছে, স্লাইড হবে, তো সেটা কি দরকার দেখাবো? আচ্ছা ঠিক আছে। এখানে এখানে দেখা যাচ্ছে যে এই যে স্লাইডের ব্যাপারটা, ইরানিয়ান এগ্রিকালচার স্প্রেড, এরা বলছে এগ্রিকালচার, কিন্তু তখনও আরেকটা রিসার্চ পেপার যেটা বলছে যে ইরানিয়ান এগ্রিকালচার নয়, তার ইরানিয়ান হার্ডার্স, এরা এইভাবে বিএমএস এর দিকে আসে আর এইদিকে আসে, এসে এই যে অ্যানসেস্ট্রাল হান্টার গ্যাদারার ছিল তাদের সঙ্গে এদের মিক্সড আপ হয় ধরে একটা ইন্ডিয়ান ক্লাইন, অ্যানসেস্ট্রাল সাউথ ইন্ডিয়ানস বলে একটা ক্লাইনের সৃষ্টি হয়। আর ওপর সেটাই এই যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ওপর থেকে এই হার্ডাররা এসছে, স্টেপ এন সৃষ্টি আসছে, আর এদিকে বিএমএসি থ্রুতে পাশ কাটিয়ে যে ইরানিয়ান হার্ডাররা গেছিল তাদের সঙ্গে মিক্স আপে অ্যানসেস্ট্রাল নর্থ ইন্ডিয়ানের তৈরি হয়েছে। কি বলছে, অ্যানসেস্ট্রাল লাইক ইন দা ইন্ডিয়ান পেরিফেরি ফর্মড অ্যারাউন্ড 4700 to 3000 BCE। ঠিক আছে, নেক্সট কি হচ্ছে, ইয়ামনা পাস্টোরালিস্ট, এগুলোর কথা বলেছি, এরা এই অঞ্চল থেকে কাস্পিয়ান সির থেকে এদিকে উরাল আলটাই রিজিয়নে চলে যায়, তারপরে এই মাউন্টেন করিডোর ধরে ইন্ডিয়াতে আসে অ্যারাউন্ড 2000 to 1500 BC, 4000 থেকে 3500 বছর আগে এরা ইন্ডিয়াতে আসে এবং অ্যানসেস্ট্রাল নর্থ ইন্ডিয়ান তৈরি হয়। তারপরে এরপরে প্রায় 2000 বছর ধরে এই মিক্স আপটা হয়ে বিভিন্ন রকম মিক্স আপ, বিভিন্ন পার্সেন্টেজ নর্থ ইন্ডিয়ার বিভিন্ন পপুলেশনটা এইভাবে হয়েছে। তুমি ওকে পারলে এটা যদি সম্ভব। মানে এখানে রেকর্ডিং চলছে না। আচ্ছা, ওই পেপারে আমি কয়েকটা জিনিস দেখিয়েছি, ইম্পর্টেন্ট দুটো পেপার, এই একটা হচ্ছে শিন্ডে, একটা হচ্ছে নার্সেমান। আচ্ছা। এই দুটো পেপারের কথাই বলছিলাম। শিন্ডের ব্যাপারটা যে রাকিগারি এনশিয়েন্ট ডিএনএ কথা বলছি, এখানে এই তিনটে খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে। একটা হচ্ছে হ্যাঁ, স্যাম্পল যেটা 300 বছর আগে। DNA analysis component কি হচ্ছে, revealed the Iranian herders started to split from main group and moved eastward towards India. They later on independently developed agriculture in India. No step ancestry found in Rakhigarhi sample, and at the same time, existence of substantial step ancestry among North Indian upper caste indicate entry of step pastoralists centered in India after 2300 BC. এটা হচ্ছে মেইন কথা।